পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্য, চারপাশটা নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা। কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে কোনো বন্য প্রাণীর আর্তনাদ সেই নীরবতা ভাঙছে। ঘন কুয়াশায় ঢাকা সীমান্ত রেখা, যেখান থেকে ভারতের মিজোরাম খুব বেশি দূরে নয়। কাঁটাতারহীন এই দুর্গম পাহাড়ি পথ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে একটি ছোট দল। তাদের হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, যা সাধারণত কোনো নিয়মিত বাহিনীর হাতেও দেখা যায় না। দলটির ঠিক মাঝখানে মাথা নিচু করে হাঁটছেন একজন বয়স্ক ব্যক্তি। তার কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই, অথচ তিনি এই পথ দিয়ে বছরে অসংখ্যবার ভারতে যাতায়াত করেন। এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ নন। তিনি পার্বত্য চট্টগ্রামের মুকুটহীন সম্রাট আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লামরা, যিনি সন্ত লামরা নামেই বেশি পরিচিত। তিনি যখন সীমান্ত পেরিয়ে ওপারে পা রাখলেন, তখন সেখানে অপেক্ষমান কালো এসইউভি হেডলাইট জ্বলে উঠল। তাকে স্বাগত জানাতে সেখানে দাঁড়িয়ে আছেন ভারতের শীর্ষ গোয়েন্দারা। এই দৃশ্যটি কোনো হলিউড বা বলিউডের স্পাই থ্রিলার নয়, এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক ভয়ঙ্কর অঘোষিত বাস্তবতার চিত্র। যে মানুষটি দীর্ঘ 2.5 দশক ধরে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত, তিনি দিনের আলোতে রাষ্ট্রের সুবিধা ভোগ করেন আর রাতের আধারে ভিনদেশের মাটিতে বসে রাষ্ট্রের বিরুদ্ধেই শান দেন নতুন কোনো ষড়যন্ত্রের অস্ত্র। পাহাড়ের এই সবুজ আর মেঘের আড়ালে আসলে কি ঘটছে? কাদের ইশারায় অশান্ত হয়ে আছে বাংলাদেশের 1/10 ভূখণ্ড? থোয়াইচিং মং শাকের মতো পাহাড়ের ভূমিপুত্রদের বিস্ফোরক তথ্যের ওপর ভিত্তি করে আজ আমরা প্রবেশ করব এমন এক রাজনৈতিক এবং ভূকৌশলগত গোলকধাঁধায়, যা যে কোনো আন্তর্জাতিক থ্রিলারকেও হার মানাবে। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক হলো তার সামরিক বাহিনী। কিন্তু যদি এমন কোনো তথ্য সামনে আসে যে রাষ্ট্রের ভেতরে থাকা একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা খোদ রাষ্ট্রের সেনাবাহিনীর কাছেও নেই, কথাটি শুনতে অবাস্তব মনে হলেও থোয়াইচিং মং শাকের মতো পাহাড়ের মানুষেরা এই ভয়ঙ্কর সত্যটি তুলে ধরেছেন। সন্ত লারমার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে এখন এমন সব অত্যাধুনিক অস্ত্র, নাইট ভিশন গগলস এবং স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস রয়েছে যা অনেক দেশের নিয়মিত বাহিনীরও ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? পাহাড়ের গহীনে, বিশেষ করে মিজোরাম এবং আসামের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গড়ে তোলা হয়েছে বিশাল সব ট্রেনিং ক্যাম্প। সন্ত লারমার সশস্ত্র বাহিনীর সদস্যরা সেখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। এই ক্যাম্পগুলোতে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া একটি দিনও টিকে থাকা সম্ভব নয়। ভারত যদি সেভেন সিস্টার্সের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভেতরে এভাবে ট্রেনিং নিতে দেখত, তবে তারা কি করত? ভারত হয়তো একদিনের জন্য তা মেনে নিত না। অথচ বছরের পর বছর ধরে বাংলাদেশের বুকের ভেতরে একটি সশস্ত্র গোষ্ঠীকে তারা এভাবেই লালন পালন করে আসছে। সন্ত লারমা মাসে 2বার করে ভারতে যান। কার সাথে দেখা করেন, কি নিয়ে বৈঠক করেন, সবই হয়তো বাংলাদেশের গোয়েন্দারা জানেন। কিন্তু এই ছায়া শাসনকে থামানোর মতো রাজনৈতিক সদিচ্ছা কি রাষ্ট্রের আছে? একটি দেশের মন্ত্রী বা সমমর্যাদার কোনো পদে বসতে হলে প্রথম শর্তটি কি? তাকে অবশ্যই সেই দেশের নাগরিক হতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যেন রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন উল্টে যায়। একটি বিস্ফোরক তথ্য হলো, সন্ত লারমা দীর্ঘ 24 বছর ধরে বাংলাদেশের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও তিনি নাকি বাংলাদেশের নাগরিকই ছিলেন না। জানা যায় 2021 সালের আগস্ট মাসে তিনি বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং সেপ্টেম্বর মাসে তা পান। তাহলে 1997 সালে যখন তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, তখন থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত তিনি কোন পরিচয়ে, কোন অধিকারে বাংলাদেশের একটি বিশাল অঞ্চলের ছায়া শাসক হিসেবে দায়িত্ব পালন করলেন? তিনি যদি বাংলাদেশের নাগরিক নাই হয়ে থাকেন, তবে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে কে এই পাহাড়ের দায়িত্ব তুলে দিল? এই দায়ভার কি কেবল সন্ত লারমার, নাকি সেই রাষ্ট্রের নীতি নির্ধারকদের, যারা একটি দেশের 1/10 ভূখণ্ডকে আক্ষরিক অর্থেই লিজ দিয়ে রেখেছিলেন একজন পরিচয়হীন ব্যক্তির হাতে? 1997 সালে শান্তি চুক্তির মাধ্যমে আক্ষরিক অর্থেই পাহাড়কে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। রাঙামাটি চাকমাদের, বান্দরবান মারমাদের এবং খাগড়াছড়ি ত্রিপুরাদের। যেন এটি কোনো স্বাধীন রাষ্ট্র নয়, বরং একটি জমিদারির ভাগ বাটোয়ারা। আর এর বাইরে থাকা বাঙালি এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পরিণত করা হয়েছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। বর্তমান বাংলাদেশের সংবিধান 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে তৈরি। এই সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে গেলে আপনি হঠাৎ করে টাইম মেশিনে চড়ে 100 বছর পিছিয়ে যাবেন। সেখানে এখনো চলে 1900 সালের ব্রিটিশদের তৈরি করা পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি। থোয়াইচিং মং শাকের মতো পাহাড়িরা আক্ষেপ করে বলেন, আমরা কি তবে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক? সারা দেশে যখন সাধারণ আইন চলে, তখন পাহাড়ে এখনো কেন রাজপ্রথা?
কেন সেখানে হেডম্যানদের রাজত্ব? সারা বাংলাদেশে যখন রাজাদের হটিয়ে জমির অধিকার প্রজাদের হাতে দেওয়া হয়েছে, তখন পাহাড়ে কেন এখনও রাজাদের ইশারায় জমির মালিকানা নির্ধারিত হয়? সবচেয়ে ভয়ঙ্কর বৈষম্যটি হলো ভূমির অধিকার। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি চাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কোনো জায়গায় জমি কিনতে পারবেন, কিন্তু আপনি চাইলেও পার্বত্য চট্টগ্রামে 1 ছটাক জমি কিনতে পারবেন না, কারণ আপনি সেখানে বহিরাগত। মায়ানমারে গিয়ে আপনি জমি কিনতে পারবেন না, কারণ আপনি সেখানকার নাগরিক নন। তাহলে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে কোনো দেশ? এটি কি অঘোষিতভাবে একটি আলাদা রাষ্ট্র, যেখানে স্বাধীন দেশের সাধারণ আইনের কোনো প্রবেশাধিকারই নেই? 1900 সালের এই আইনটিকে জিয়ে রেখে মূলত পাহাড়কে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে মানসিক এবং আইনিভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। পাহাড়ের রাজনীতিতে সবচেয়ে বড় অস্ত্রটি হলো বন্দুক নয়, বরং শব্দ। এই শব্দের রাজনীতি দিয়ে আন্তর্জাতিক এনজিও এবং পশ্চিমা রাষ্ট্রগুলো সেখানে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা খেলছে। 1997 সালের চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে বলা হয়েছিল উপজাতি অধ্যুষিত অঞ্চল। পাহাড়ের মানুষেরা, যারা জাতিগতভাবে অবাঙালি কিন্তু জাতীয়তায় বাংলাদেশি, তারা দীর্ঘকাল ধরে এই উপজাতি বা ট্রাইবাল শব্দটির সাথে পরিচিত ছিলেন না। তাদের মাতৃভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। ঠিক যেমন পাহাড়ে চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়াও আরও অনেক জাতিগোষ্ঠী রয়েছে যাদের প্রত্যেকের নিজস্ব স্বকীয়তা আছে। কিন্তু 2007 সালের পর থেকে হঠাৎ করে আন্তর্জাতিক এনজিওগুলোর ইশারায় একটি নতুন শব্দের আমদানি হলো, আদিবাসী। কেন এই আদিবাসী শব্দের ওপর এত জোর দেওয়া হলো? কারণ জাতিসংঘের আইনে আদিবাসীদের ভূমির ওপর একটি নিরঙ্কুশ এবং স্বাধীন অধিকারের কথা বলা আছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম হুমকি স্বরূপ। পাহাড়ের সাধারণ মানুষ, যারা 99% শান্তি চায়, যারা বাঙালিদের সাথে মিলেমিশে থাকতে চায়, তারা এই আদিবাসী শব্দের রাজনীতির বিন্দু বিসর্গও বোঝে না। তাদের গুটি কয়েক সুবিধাভোগী নেতা এবং বিদেশি অর্থে পুষ্ট কিছু সুশীল সমাজে আদিবাসী তকমাটি ব্যবহার করে পাহাড়ের মানুষদের গুহায় বা জঙ্গলের একটি প্রাগৈতিহাসিক রূপক পরিচয় আটকে রাখতে চায়। তারা চায় না পাহাড়ের মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মূলধারার সাথে মিশে যাক, কারণ তারা মূলধারায় মিশে গেলে এই সুবিধাভোগী নেতাদের মনোরঞ্জন এবং পাহাড়ে বিদেশিদের খবরদারির সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে এই যে দীর্ঘস্থায়ী অস্থিরতা, এর পেছনে মূল ইন্ধনদাতা কারা? থোয়াইচিং মং এর মতো অনেকেই বিশ্বাস করেন ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। ভারত কেন পাহাড়ে এই অশান্তি জিয়ে রাখতে চায়? ভূ রাজনীতিতে একটি শব্দ আছে, বাফার জোন। ভারত পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরের রংপুর অঞ্চলকে তাদের একটি বাফার জোন হিসেবে দেখতে চায়। ভারত কখনো ময়মনসিংহের গারোদের নিয়ে মাথা ঘামায় না, সাঁওতালদের নিয়ে আন্তর্জাতিক মঞ্চে কান্নাকাটি করে না। তারা শুধু পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যস্ত, কারণ এই অঞ্চলটিকে অস্থিতিশীল রাখতে পারলে বাংলাদেশের ভেতরে একটি স্থায়ী চাপের জায়গা তৈরি করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সম্পৃক্ততা। সন্তোলার মা শুধু ভারতের রয়ের সাথেই বৈঠক করেন না, সম্প্রতি এমন একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে যে তিনি ভারতের মাটিতে বসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথেও গোপন বৈঠক করেছেন। ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলো কেন পার্বত্য চট্টগ্রামে এত আগ্রহী? কারণ তারা চায় বঙ্গোপসাগর এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে একটি নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, আর সেই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসেবে তারা ব্যবহার করতে চায় এই দুর্গম পাহাড়কে। সন্তোল আর্মার মতো ব্যক্তিদের তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য। পাহাড়ে যখনই এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো শক্তি রুখে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই শুরু হয় প্রোপাগান্ডা। আর এই প্রোপাগান্ডার প্রধান লক্ষ্যবস্তু হলো বাংলাদেশ সেনাবাহিনী। শাহবাগ বা ঢাকার বিভিন্ন সুশীল সেমিনারে বসে কিছু মানুষ প্রায়ই পাহাড় নিয়ে মায়কান্না জুড়ে দেয়। তারা বলে পাহাড়িরা নাকি অস্তিত্ব হারিয়ে ফেলছে, সেনাবাহিনী নাকি সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু তারা ভুলে যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে শখ করে বসে নেই। 56,000 বর্গমাইল আয়তনের এই স্বাধীন দেশটির 1 ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নিতে চায়, তবে তাকে রুখে দেওয়ার আইনি ও সাংবিধানিক দায়িত্ব সেনাবাহিনীর। সেনাবাহিনীকে সেখানে রাখা হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রোটেক্ট বা রক্ষা করার জন্য, অবৈধ অস্ত্রধারীদের হাত থেকে সাধারণ পাহাড়ি এবং বাঙালি উভয়কেই নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু সন্তোল আর্মা এবং তার দেশি বিদেশি মদতদাতারা সুকৌশলে এমন একটি বয়ান তৈরি করেছে যেন সেনাবাহিনী পাহাড়ের মূল সমস্যা। তারা চায় সেনাবাহিনী পাহাড় থেকে ব্যারাকে ফিরে আসুক, যাতে তাদের সেই বাফার জোনটি সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে এবং তারা তাদের বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা বিনা বাধায় বাস্তবায়ন করতে পারে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা কোনো সাধারণ পাহাড়ি বাঙালির সমস্যা নয়, এটি হলো একটি স্বাধীন দেশের মানচিত্রকে খামচে ধরার আন্তর্জাতিক ষড়যন্ত্র। পাহাড়ের সাধারণ মানুষ, সে হোক চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা বাঙালি, তারা কেউই রক্তপাত চায় না। তারা চায় শান্তিতে ঘুমাতে, তারা চায় তাদের সন্তানরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মূলধারায় অংশ নিক। কিন্তু গুটি কয়েক বিচ্ছিন্নতাবাদী নেতা, যাদের কাছে রাষ্ট্রের চেয়ে ভিন দেশের গোয়েন্দাদের এজেন্ডা বেশি গুরুত্বপূর্ণ, তারা পাহাড়ের এই শান্তিটুকু কেড়ে নিয়েছে। রাষ্ট্রের ভেতরে একটি ছায়া রাষ্ট্র তৈরি করে ব্রিটিশ আমলের সেকেলে আইন দিয়ে
দিয়ে এবং বিদেশি টাকায় কেনা অস্ত্র দিয়ে তারা পাহাড়কে জিম্মি করে রেখেছে। যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এখনই কঠোর রাজনৈতিক সদিচ্ছা দেখানো না হয়, যদি এই অদৃশ্য সুতোর টানগুলো এখনই ছিঁড়ে ফেলা না হয়, তবে পাহাড়ের এই আগুন একসময় সমতলেও ছড়িয়ে পড়বে। রাত ৩টা। বান্দরবানের গহীন অরণ্যের একটি নাম না জানা পাহাড়ি খাদ। চারপাশটা এতই নিস্তব্ধ যে গাছের পাতা পড়ার শব্দও যেন কান খাড়া করে শোনা যায়। ঘন অরণ্যের ভেতর দিয়ে বয়ে চলা একটি সরু ঝিরির পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন সশস্ত্র যুবক। তাদের গায়ে জলপাই রঙের কেমোফ্লেজ, হাতে অত্যাধুনিক স্নাইপার রাইফেল। তাদের দলনেতা একটি পাথরের উপর বসে আছেন, তার হাতে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন। ফোনের স্ক্রিনে একটি লাল সিগন্যাল দপদপ করছে। কলটি আসছে সরাসরি ভারতের কোনো এক সীমান্ত শহর থেকে। দলনেতা ফোনটি কানে তুললেন। ওপাশ থেকে আসা নির্দেশ শোনার পর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর হাসি। তিনি তার সঙ্গীদের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, অপারেশন শুরু হবে কাল রাতে। ওরা ভাবছে আমরা শান্ত হয়ে গেছি, কিন্তু আসল ঝড় তো কেবল ঘনীভূত হচ্ছে। স্যাটেলাইট ফোনের নীল আলোটি নিভে গেল। পাহাড়ি খাদের সেই নিশ্চিদ্র অন্ধকারের ভেতর আবার মিশে গেল সশস্ত্র যুবকদের ছায়া। বাইরে থেকে দেখে মনে হবে পাহাড় কতই না শান্ত, কতই না মায়াবী, কিন্তু এই শান্তির আবরণের ঠিক নিচেই টিকটিক করছে এক ভয়ঙ্কর টাইম বোমা। রাষ্ট্রের চোখে হয়তো ধুলো দেওয়া যায়, আন্তর্জাতিক সেমিনারে মায়াকান্না কাঁদা যায়, কিন্তু পাহাড়ের এই গহীন অন্ধকার জানে এখানে জমা হচ্ছে এক প্রলয়ঙ্কারী বারুদ। এই বারুদ একদিন জ্বলে উঠলে তার শিখা কেবল পাহাড়ে সীমাবদ্ধ থাকবে না, তা হয়তো ছুঁয়ে যাবে পুরো মানচিত্রকেই। ছায়াযুদ্ধের এই ভয়ঙ্কর দাবার বোর্ডে নতুন চাল দেওয়া হয়ে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। পাহাড়ের এই নীরবতা কি শান্তির, নাকি আসন্ন এক মহাবিপর্যয়ের? সাসপেন্সের এই রাত যেন আর ফুরোতে চাইছে না।